কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো, কি হয়েছে? আমার সর্দি লেগেছে। তাই জন্য শরীর ভালো না? না, ওঠো, এবার ওঠো, কিছু খাও। আরে বাবা, খেতে ইচ্ছা করছে না? তো কিছু খেতে হবে তো। এরম 2 দিন ছাড়া ছাড়া যদি শরীর খারাপ হয় কি হবে বলো তো? ছোটবেলাতেও এরম ছিল, বড়বেলাতেও এইরম। মামা আমার চেঞ্জ হলো না। রক্ত খেতে ছোট হলো, সেটা বড়রে খেতাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর ভিডিও শুরুতে তো তোমরা দেখলেই আরাধ্যার শরীরটা ভালো না বলে স্কুল যায়নি। আগের দিন বললাম যে ওর কী কী প্রবলেম হচ্ছে। আর না, ওর না রাতেও ঠিকঠাক ও ঘুমোতে পারেনি। ওর খুব মানে নাকটা জাম হয়েছিল একদম, আর একটু জ্বর জ্বর মতো হয়েছে। তো সেই জন্য না একটুখানি ওষুধগুলো চেক করে নিচ্ছি যে কোন কোন ওষুধগুলো আবার আনতে হবে। এই যে ওষুধটা, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। যখন জ্বরটা প্রচণ্ড উঠে যায় আর কমে না সচরাচর, তখন ডাক্তার এই ওষুধটা লিখে দিয়েছে। এটা খাওয়ালে পরে আস্তে আস্তে জ্বরটা ঠিক হয়ে যায়। আর এই ডোলো, এটা হলো ওর জ্বরের ওষুধ। তো দেখলাম জ্বরের ওষুধ বেশ খানিকটা রয়েছে, আর অ্যান্টিবায়োটিক ওই একবার দেওয়া যাবে এরকম রয়েছে। তো রবিবার দিন আমি আবার চিকেন আনতে যাব, তো একবারে তখন ওই দাদার দোকানে কি কি ওষুধ আছে দেখে নেবো, আর যেগুলো নেই সেগুলো একটু লিখিয়ে দিয়ে চলে আসবো। আর আমরা না সব সময় চেষ্টা করি ওর সমস্ত রকম মানে যে যে প্রবলেমগুলো হয়, পেট ব্যথা থেকে শুরু করে নাক বন্ধ, জ্বর, সর্দি জ্বর, কাশি, সমস্ত কিছুর না ওষুধগুলো ঘরে সবসময় এনে রাখার জন্য। কারণ রাত বিরেতে কখন প্রবলেম হবে, তো তখন তো আর হাতের কাছে না থাকলে পরে সমস্যা হয়ে যাবে। সেই জন্য ওষুধগুলো এনে রাখি, আর যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আবার লিখিয়ে দিয়ে আসি। তো পরে আবার এনে রাখলে পরে ওকে যখন স্কুল থেকে নিয়ে বাড়ি আসি ওই পথেই পড়ে, তো একবারে নিয়ে চলে আসে। আর দেখো নেক্সট প্রো একটা রয়েই গেছে, এটা না আর খাওয়ানোর কথা মনেই নেই। আসলে আমি এটা দেখতেই পাইনি। আর এই যে জেলটা সামনে, এই জেলটা না আমার যখন জ্বর হয়েছিল, তো আমার সারা মুখটায় ইনফেকশন হয়েছিল মুখের ভিতরে, তো সেই সময় এই জেলটা দিয়েছিল, খুব ভালো কাজ করেছিল। আর এই যে ওষুধটা, এটা কিন্তু আয়রনের ওষুধ। এটা ওকে প্রত্যেক দিন রাতে 20 ফোঁটা করে দিতে হয়। এটা একদম ডাক্তার লিখেই দিয়েছেন যে এটা এখন কিছুদিন অন্তত বন্ধ করা যাবেই না, এটা কন্টিনিউ করতে হবে। আর দেখেছো কত ওষুধ আরও আছে, সেগুলো এখনও সেই র্যাকটা তো ধরতেই পারিনি। সেখানে যে কত ওষুধের ডেট ফেল হয়ে গেছে তার ঠিক নেই। এত ওষুধ ঘরে জমা হয়ে থাকে, আর অনেক ওষুধে তো ডেট ফেলও হয়ে যায়। তো সেইগুলো আর সচরাচর তো আর ওগুলো চেক করা হয় না। যখন চেক করি একবারে কিন্তু অনেকগুলো করে ওষুধ বেরোয়। আর এই যে ওষুধটা, এটা অলরেডি ওর 3টে শিশি খাওয়াই গেছে। এগুলো প্রত্যেক রবিবার, মানে ওই 1 সপ্তাহ অন্তর আর কি। তো আমি রবিবার করেই দিতাম, প্রত্যেক রবিবার মানে 3টে রবিবার ওকে 3টে শিশি খেতে হয়েছে। এক এক দিনে একটা গোটা শিশি ওষুধ ওকে একবারে দিতে হয়েছে। ওর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করতো। আর ওই যে পিঙ্ক কালারের সিরাপটা দেখালাম, ওইটাও, ওই দুটো ওর পায়ে ব্যথার জন্য ডাক্তার লিখে দিয়েছিলেন। আর এই যে ওষুধটা, এটা কিন্তু আমার, যদিও সিরাপ খেতে আমার এক ফোঁটাও ভালো লাগে না, মানে সব থেকে যদি কিছু বাজে লাগে সেটা হলো এই সিরাপ। কিন্তু কিছু করার নেই। সেই সময় খুব শরীর খারাপ ছিল, যখন জ্বর হয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু তখন এনে দিয়েছে এটা। তো এখনও পর্যন্ত পুরোটা শেষ করে উঠতে পারিনি। মানে আমি সিরাপ খেতে কত ভালোবাসি, সিরাপ খেতে আমার একদমই ভালো লাগে না গো। সব থেকে মানে বাজে লাগে সিরাপ। ট্যাবলেট তাও চলে, কিন্তু সিরাপ একদমই চলে না। আর ওই ওষুধগুলো গুছিয়ে রেখে আবার চলে এলাম কিন্তু আমি বাইরে। একটু মুগ ডালগুলো রোদে দিয়ে দিই। মুগ ডালগুলো না অনেক দিন ধরে ছিল,
তো সাদা হয়ে গেছিলো মুগ ডালগুলোকে ধুয়ে, আর তাই একটু রোদে দিয়ে দিলাম। আজকে বেশ কড়া রোদ উঠেছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, পায়ে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে। আর এইদিকে বড়িগুলোও একটু রোদ খাইয়ে নিলাম। বড়িগুলো বর্ষাকালে তো একটুখানি না হলে রোদ না খাওয়ালে নষ্ট হয়ে যাবে। ওগুলো রোদে দিয়ে আবার চলে এলাম ঘরে। আরাধ্যাকে একটু ওষুধ খাওয়াবো, জ্বরের ওষুধটাই দেবো, কারণ হালকা জ্বর মতো এসছে, খালি ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ভালো লাগছে না। তো সেই কারণে ওকে একটু ওই জ্বরের ওষুধ, মানে জ্বর হলে 5 ml দিতে হয়, তো 5 ml দেবো না, ওই 2.5 ml মতো ওকে দেবো। আর কিছু খাওয়া দাওয়াও করতে পারছে না সেইভাবে, মানে বাচ্চা মানুষ তো বলতে পারছে না, কিন্তু ভিতর বেশ শরীরটা ভালোই খারাপ আছে ওর। ওই জন্য একটু ওষুধ দিয়ে দিলাম যাতে জ্বরটা আর না আসে। আর চলো এবার চলে এলাম রান্নাঘরে। কিছু খেতে পারছে না যখন, ওরও একটু পছন্দের, ওকে একটু চিকেন বানিয়ে দিই। আর রেসিপিটা শেয়ার করছি না তোমাদের সাথে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার চলে এলাম ঠিক সন্ধ্যেবেলা। সারাদিনের কাজকর্মের ফাঁকে আর আসা হয়নি, তারপরে মেয়েটার শরীরটাও ভালো না। আজ ঘরে যে সমস্ত রেগুলার কাজকর্ম থাকে সেগুলো বাদেও আজকে একটু এক্সট্রা কাজ করলাম। যে বাসনপত্রগুলো লাগে না সেগুলোকে মেজে সাইড করে দিলাম, কারণ ব্যবহার না করতে করতে খুব ধুলো পড়ে যাচ্ছে, আর দেখতেও খুব বাজে লাগে। ঘরে যদি এরকম ধুলো পড়া জিনিসপত্র থাকে খুবই বাজে লাগে দেখতে। আর ঘর পরিষ্কার করতে করতে না দেখলাম ডাস্টবিনগুলো একদম ভর্তি হয়ে গেছে, আর ওই নোংরাগুলো পুড়িয়ে দেওয়ার আর সময় পাইনি, তাই সন্ধেবেলা ঘুম থেকে উঠে ভাবলাম ওগুলো পুড়িয়ে দিয়ে এসে তারপরে সন্ধেটা দিই। তো সেই জন্য ডাস্টবিনের নোংরাগুলো পোড়াতেও এসেছি, আর তখন দেখছি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। ভীষণ ভালো লাগছে এই রকম আকাশ দেখতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যখন গ্যাংটকে থাকতাম তখন কিন্তু ডাস্টবিনের গাড়ি আসতো মঙ্গলবার আর শুক্রবার, একদিন ভেজা ময়লা নেওয়া হতো, একদিন শুকনো ময়লা নেওয়া হতো। সেই সময় কিন্তু মানে ওখানে তো রুলস আছে যে বাইরে কিছু ফেলা যাবে না, যেটাই বাজার দিয়ে কিনে আনো বা কিছু খাও অবশ্যই ডাস্টবিনে ফেলো, ওদের গাড়ি আসবে, গাড়িতে নির্দিষ্ট সময় ফেলে দাও, এটাই ছিল রুলস। আর এই রুলসটা কিন্তু আমি আজও মেনটেন করি, যদিও এখানে এখনও ডাস্টবিনের গাড়ি আসে না। তো আমি কি করি, আমার ঘরে সেই সময় তো ডাস্টবিন কেনাই ছিল, কারণ তো বললামই তোমাদের, তো সেই ডাস্টবিনগুলোর মধ্যেই আমি কিন্তু নোংরাটা রেখে দিই। আর যখন দেখি ভর্তি হয়ে গেছে তখন আমি নিয়ে এসে জ্বালিয়ে দিই। আর আমার মেয়েকেও কিন্তু আমি এইভাবেই শেখাই যে একটা চিপস খাও যাই খাও রাস্তার যেখানে সেখানে ফেলবে না, একটা নির্দিষ্ট জায়গায় যেখানে ময়লা জমা করা থাকে সেই জায়গাটাতেই ফেলতে হয়। কারণ আমি নিজেও করি না, আর কেউ করলেও আমার সেটা ভালো লাগে না। আর দেখো কথা বলতে বলতে ফ্রিজের উপরটায় পরিষ্কার করে নিলাম। ফ্রিজের কভার ছিল, তারপরেও না কত ধুলো পড়ে গেছে, কভার দেওয়া তারপরেও দেখো কত ধুলো। তো একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার ফ্রিজের উপরটা একটুখানি ঠিকঠাক করে রেখে দিই। আর এই যে কুকুরটা বা বাঘটা, এগুলো কিন্তু আরাধ্যার একদম ছোট্টবেলার খেলনা। সমস্ত খেলনাগুলো বেশিরভাগটাই ওর একদম ছোট্টবেলার খেলনা, সব ওর পাপা মানে যখন ওর 7-8 মাস বয়স তখন কিন্তু ওর পাপা সেই কত খেলনা যেন কিনে এনে পুরো ঘর সাজিয়ে রাখতো। গ্যাংটকে তো আমার একটা ঘর ছিল শুধু ওর খেলনাই সাজানোর জন্য, একটা খাটই ছিল ওর খেলনা সাজিয়ে রাখার জন্য। ওই খাটটায় ওর পাপা কাউকে ব্যবহার করতে দিত না, শুধু ওর খেলনা দিয়ে সাজানো থাকতো ওই খাটটা। আর এই দেখো 9 বছর আগের আমি আর 9 বছর পরের আমি, আকাশ আর পাতাল তফাৎ। যে বছর আমার বিয়ে হয়েছে সেই বছরের ছবি। তো পুজোর সময় তোমাদের দাদাভাইয়ের সিজন চলে, তো আমাকে বাপের বাড়ি নিয়ে যেতে পারবে না। বিয়ের আগেই যখন দেখাশোনা হয়েছে তখনই বলে দিয়েছিল যে আমি কিন্তু সিজনের সময় কোথাও নিয়ে যেতে পারবো না, তখন কিন্তু তোমাকে একদম ঘরেই থাকতে হবে। আর সিজন টাইমগুলোতে না তোমাদের দাদাভাইয়ের না থাকে খাবার ঠিক, না থাকে স্নানের ঠিক, না থাকে ঘুমানোর ঠিক,
কোনো কিচ্ছু একদম সিস্টেম মেনে হয় না। তা সেই সময় আমি ওই ঘরের মধ্যে পুরো একা একা থেকে বোর হয়ে যাব। তো আমার বাবা মা কী করতো, পুজোর সময়টা আমার কাছে চলে যেত, কারণ গ্যাংটকে তো সেইভাবে দুর্গা পুজো হয় না, হয়ই না বলতে গেলে। ওই এমজি মার্কেটে হয়তো একটা পুজো হয়, এছাড়া হতো না। আমি এমজি মার্কেট থেকে ওই 10-15 মিনিটের ডিস্টেন্সেই থাকতাম। তবুও সিজন চলাকালীন তো আমাকে নিয়ে কোথাও বেরোতে পারবে না। তো সেই সময় আমার বাবা মা কিন্তু চলে যেত আর আমার কাছে গিয়ে থাকতো। আর এই যে ছবিটা তোলা, এটা কিন্তু অষ্টমীর দিন। ও একবেলার জন্য একটুখানি মানে সব কাজকর্ম রেখে আমাদেরকে নিয়ে ঘুরতে গেছিলো। আবার এসে বিকেল থেকে আবার পুরো যেরকম নিজের রুটিনে ফিরে আসে সিজন টাইমে, ওরম ফিরে এসছে। একটা বেলার জন্য নিয়ে বেরিয়েছিল। আর এটা কিন্তু আমরা গেছিলাম 4 ধামে। আর পরের দিনগুলো থেকে আমাদের সাথে কিন্তু আর বেরোতে পারেনি। তো আমার বাবা মার সাথে আমি গেছিলাম নাথুলা, বাবা মন্দির, এগুলো সব ঘুরে এসেছি। সেই সময় আরও যেতে পারেনি। আর এই ছবিটা তোলার পরে আমার মা বাড়িতে গিয়ে বাঁধিয়েছে। মার কাছেও আছে একটা, আমার কাছেও আছে একটা। এটা মা আমাকে দিয়ে দিয়েছিল। তো এটা আমার সবসময় সাজানো থাকে, আর অনেক দিন আগের তো, সেই জন্য সাইডগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আর যখন গ্যাংটক থেকে আসি তখন তো অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে, তো সেই সময় একটু চাপে নষ্ট হয়ে গেছে। আর এইদিকে আগস্ট মাসটাকে বাই বাই জানিয়ে সেপ্টেম্বর মাসটাকে ওয়েলকাম জানাই। তাই জন্য আগস্ট মাসটা পেজটা উল্টিয়ে দিয়ে সেপ্টেম্বর মাসটা দিয়ে দিলাম, যেহেতু সেপ্টেম্বর মাস পড়ে গেছে। আর এই কাজটা কিন্তু তোমাদের দাদা ভাই করতো এসে। আর এই পাখিটা আমার বাবা, ও যখন পা ছোড়া শিখেছে ঠিক সেই সময় এনে দিয়েছিল। এই পাখিটা একটা দড়ির মধ্যে ঝুলিয়ে রাখতো, আর ফ্যানের হাওয়ায় পাখিটা ঘুরতো আর দেখতো, আর খুব পা ছুড়তো, খুব আনন্দ পেত সেই সময়। তো সেই জন্য এই পাখিটা আরও এনে দিয়েছে। আর দেখো লাল রঙের, তো মানে সব সময় তাকিয়ে থাকতো পাখিটার দিকে। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখো আরাধ্যার যখন 2.5 বছর বয়স, তখন ওকে স্কুলে ভর্তি করব, তো আই কার্ডের জন্য ছবি তুলেছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে, তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো টাটা।